ভারতবর্ষের মানচিত্র নির্ধারণে ইতিহাস যাকে বারবার স্মরণ করায় সেই জায়গা হলো নুব্রা ভ্যালি, লাদাখের উত্তর প্রান্তে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। নুব্রা বা তিব্বতী ভাষায় ডুমরা, যার অর্থ ফুলের বাগান। সত্যি নুব্রার সৌন্দর্য অসাধারণ। একদিকে কারাকোরাম আর অপরদিকে লাদাখ মাউন্টেন রেঞ্জের রুক্ষ শুষ্ক খাড়াই পাহাড় রাশি, মাঝে শিয়ক নদী, নুব্রা নদীর তীব্র সর্পিল গতিপ্রবাহ, আর তার সাথে উপরি পাওনা স্যান্ডিউন্স বা হোয়াইট ডেজার্ট। বারবার ভারত পাকিস্তান যুদ্ধের রক্তে লাল হয়েছে এই নুব্রা ভ্যালি। দুই দেশের ক্যাপচার রিক্যাপচারের পর্ব ক্ষণে ক্ষণে ত্রাস সৃষ্টি করেছে নুব্রার মাটিতে। কত ধর্মই মিলেমিশে গেছে নুব্রা ভ্যালির এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে। কোথাও বৌদ্ধ, কোথাও শিখ, আবার কোথাও বাল্টি মুসলমান। কত সংস্কৃতি, কত ধরনের উৎসব রং লাগায় এই নুব্রার আকাশে বাতাসে। তাই নুব্রার ভ্যালির গুরুত্ব ভারতের ইতিহাসে চিরনবীনের মতন জায়গা করে রাখে সর্বদাই। আগের পর্বে আপনাদের দেখিয়েছি তুর্তুক থাং। এই পর্বে দেখাবো নুব্রা ভ্যালির আরও একটা দিক, ইন্ডিয়ান আর্মির এক অতীব গুরুত্বপূর্ণ স্পট আর ওয়ার্ল্ডের হাইয়েস্ট ব্যাটেলফিল্ড সিয়াচেন বেস ক্যাম্প। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। শুরু করার আগে সমস্ত অভিযাত্রীকে নুব্রা ভ্যালি থেকে জানাই জুলে। 25শে আগস্ট সকাল 9:30 নাগাদ স্টানজিংয়ের সাথে রওনা দিলাম। গন্তব্য সিয়াচেন বেস ক্যাম্প। দিস্কিত থেকে দূরত্ব প্রায় 120 কিলোমিটার। মাঝে পড়ে সুমুর, পানামিক প্রভৃতি লাদাখি গ্রাম। গতকাল অর্থাৎ 24শে আগস্ট আমরা গেছিলাম তুর্তুক থাং, যেটা এলওসি বা লাইন অফ কন্ট্রোলের দিকে, আর সিয়াচেন হলো LAC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের দিকে। অনেকেই জানেন, তবুও জানি রাখি, এলওসি হলো ভারত পাকিস্তান সীমান্ত আর LAC হলো ইন্ডিয়া চায়না বা ভারত চীন সীমান্ত। এই দুটো দিকই নুব্রা ভ্যালির সম্পূর্ণ দুই মেরুতে। দিস্কিত থেকে সিয়াচেন বেস ক্যাম্প যেতে গেলে খালসা টি মোড় হয়ে যেতে হয়। লে থেকে দিস্কিত আসার পথেও পড়েছিল এই খালসা টি মোড়। এই খালসা টি মোড়েই ছিল 101 কিলোমিটার ধাবা, যার গল্প বলা আছে আমাদের 5th এপিসোডে। খালসা টি মোড় থেকে বাঁদিকে রাস্তা চলে গেছে দিস্কিত হুন্ডার হয়ে তুর্তুক বা থাগের দিকে, আর সোজা রাস্তা চলে গেছে নুব্রা ভ্যালি হয়ে সিয়াচেন বেস ক্যাম্প। যথারীতি 20 থেকে 25 মিনিটে দিস্কিত থেকে এসে পৌঁছালাম খালসা টি মোড়। খালসা টি মোড় থেকে বাঁদিকে মুড়তেই পড়ল শিয়ক নদী, আর তার উপরে ব্রিজ পেরিয়ে তানজিং এগোতে শুরু করলো। মাথার ওপর নীল আকাশ আর বিক্ষিপ্ত সাদা মেঘ, দুধারে রুক্ষ খাড়াই ঊর্ধ্বমুখী কারাকোরামের মালা, মাঝে সর্পিল গতিতে চলে গেছে কালো পিচের রাস্তা। লাদাখের প্রকৃতি যেন উজাড় করে দিচ্ছে তার সৌন্দর্য। ক্ষণে ক্ষণে টের পাচ্ছি কেন সবাই একবার হলেও আসতে চায় এই লে লাদাখে। রাস্তার দুধারের হঠাৎ পরিবর্তন হতে শুরু করলো। রুক্ষ শুষ্ক প্রকৃতি থেকে আস্তে আস্তে শুরু হলো বেরি, পাইন, বার্চ, পপলার, আলপাইন প্রভৃতি গাছের। বুঝতে পারলাম কোনো গ্রাম আসছে সামনে। খালসারের ব্রিজ পেরিয়ে শিয়ক নদীকে পেছনে ফেলে প্রায় 25 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম সিয়াচেন বেস ক্যাম্প যাবার পথের প্রথম গ্রাম সুমুর। নুব্রার হুন্ডার বা দিস্কিত একটু ক্রাউডেড হওয়ার কারণে অনেকেই সুমুরে এসে নাইট স্টে করেন। তবে সুমুরের মার্কেট হুন্ডার বা দিস্কিতের মতন নয়, এবং এখানের ফেসিলিটিও হুন্ডার বা দিস্কিতের থেকে অনেক কম। এখনও সেইভাবে হোটেল বা হোমস্টে হয়নি, তবে আগামী দিনে নিশ্চয়ই এই সুমুর হুন্ডার বা দিস্কিতের মতনই জনপ্রিয় হয়ে উঠবে। সুমুর পেরোতেই নুব্রা নদী একদম হাতের সামনে। দিস্কিত থেকে তুর্তুক যাওয়ার সময় আমাদের সাথে যেমন ছিল শিয়ক নদী, ঠিক তেমনই দিস্কিত থেকে সিয়াচেন বেস ক্যাম্প যাবার পথের ছায়াসঙ্গী হলো নুব্রা নদী। নুব্রা নদী সিয়াচেন গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়ে খালসারের কাছে শিয়ক নদীর সাথে মিশে গেছে। এই নুব্রা নদীর ধারেই যে ভ্যালি বা স্যান্ডিউন্স তৈরি হয়েছিল তাকেই বলা হয় নুব্রা ভ্যালি। নুব্রা নদীকে বাঁ পাশে নিয়ে সুমুর থেকে আমরা এগোতে শুরু করেছি।
প্রায় 20 কিলোমিটার রাস্তা কভার করে আমরা এসে পৌঁছাই পানামিক গ্রাম। এই পানামিক গ্রামে পুলিশ চেকপোস্টও রয়েছে। তানজিং সেই চেকপোস্টে আমাদের পারমিটের কাগজ শো করিয়ে নিয়ে এসে আবার গাড়ি নিয়ে এগোতে শুরু করলো সিয়াচেন বেস ক্যাম্পের পথে। প্রসঙ্গত বলে রাখি, সিয়াচেন বেস ক্যাম্প যাওয়ার জন্য আলাদা করে কোনো পারমিট করতে হয় না। আমরা লে হোটেল থেকে লাদাখ বা নুব্রা ভ্যালি ঘোরার জন্য যে ILP বা ইনার লাইন পারমিট বানিয়েছিলাম তা দিয়েই সিয়াচেন বেস ক্যাম্প যাওয়া যায়। 5th এপিসোডে আমি বলে রেখেছি ইনার লাইন পারমিট করতে কি লাগে এবং ইনার লাইন পারমিটের খরচ কত এবং আরও ডিটেলস। পানামিক পেরিয়ে পড়ল শাসমা গ্রাম, তারপর আরও কিছুটা এগোনোর পরে পড়ল ওয়ার্শি। ওয়ার্শি হলো সিয়াচেন বেস ক্যাম্প যাওয়ার পথে শেষ গ্রাম। ওয়ার্শি পেরোতেই প্রকৃতির যেন অন্য রূপ, আরও রুক্ষ, আরও শুষ্ক, অথচ অপরূপ একটা সৌন্দর্য তার। এ যেন সত্যি প্রকৃতির মায়া। নুব্রা নদী পেরিয়ে, ব্রিজ পেরিয়ে আমরা এগোতে থাকছি সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। মনে মনে তখন উত্তেজনার সৃষ্টি হয়েছে। যা ছোটবেলায় পড়ে এসেছি এতদিন, তা যেন এবারে সামনে দেখব। ওয়ার্ল্ডের হাইয়েস্ট ব্যাটেলফিল্ড সিয়াচেন বেস ক্যাম্প। এরকম প্রকৃতির সৌন্দর্যের নির্যাস নিতে নিতে কারামের বুক চিরে যখন চলতে চলতে একটা বাঁক মুড়ে প্রথম যখন দেখা গেল সেই গ্লেসিয়ারের ঝলক, সব যেন সার্থক হতে শুরু করলো। এই স্বাদ যেন অভূতপূর্ব। প্রথম দেখলাম সেই সিয়াচেন বেস ক্যাম্পের গ্লেসিয়ার। যা এতকাল পড়ে এসছি, যা এতকাল জেনে এসছি, তা আজ দেখতে চলেছি চোখের সামনে। এই উত্তেজনাকে মনে চেপে আরও এগোতে থাকলাম গ্লেসিয়ারের কাছে। এটাই হলো সিয়াচেন বেস ক্যাম্প ঢোকার আগের লাস্ট চেকপোস্ট। এখানেই লাস্ট পারমিট শো করাতে হয়, আর সামনে রয়েছে একটা বোর্ড যেখানে লেখা ওয়ার্ল্ডস হাইয়েস্ট ব্যাটেলফিল্ড। প্রায় 1.5টা নাগাদ সিয়াচেন বেস ক্যাম্পে এসে পৌঁছাতেই কিছু মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ছোটবেলায় যখন বইয়ের পাতায় পড়তাম ওয়ার্ল্ডস হাইয়েস্ট ব্যাটেলফিল্ড, সেই সিয়াচেন বেস ক্যাম্পে এখন আমরা দাঁড়িয়ে। তবে গ্লেসিয়ারের টার্মিনাস বা গ্লেসিয়ারের পাদদেশ এই জায়গা থেকে আরও 2 কিলোমিটার দূরে। সেখানে যাওয়ার অনুমতি সাধারণ ট্যুরিস্টদের নেই, স্পেশাল আর্মি পারমিশন দরকার পড়ে। আর এই গ্লেসিয়ারের টপ বা একদম উঁচুতে যেখানে ইন্ডিয়ান আর্মি পোস্ট রয়েছে, সেটাই ইন্দিরা কল, ইন্ডিয়ার মোস্ট নর্দার্ন পয়েন্ট। সিয়াচেন বেস ক্যাম্পের ইতিহাস অনেক বিশাল। সংক্ষিপ্ত করে যেটুকু বোঝা যায় সেটা হলো এই সিয়াচেন গ্লেসিয়ারের অবস্থান ভারত, পাকিস্তান ও চীন এই 3 দেশের বর্ডারের কাছে। যদিও সিয়াচেন গ্লেসিয়ার ইন্ডিয়াতে পড়ে, তবুও পাকিস্তান বারবার এক্সপিডিশন করত এই সিয়াচেন গ্লেসিয়ারের টপে পৌঁছানোর জন্য। সেই খবর ইন্ডিয়ান আর্মির কাছে আসতেই রাতারাতি শুরু হয় ইন্ডিয়ান আর্মির অপারেশন মেঘদূত। এয়ারলিফটে করে আর্মিদের পৌঁছে দেওয়া হয় গ্লেসিয়ারের অনেকটা উঁচুতে। সেখান থেকে ইন্ডিয়ান আর্মির শুরু হয় এক্সপিডিশন গ্লেসিয়ারের টপে পৌঁছানোর জন্য। অবশেষে 13ই এপ্রিল 1984 সাল ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মির আগেই গ্লেসিয়ারের টপে পৌঁছাতে সক্ষম হয় এবং পাকিস্তান আর্মি সেখান থেকে ফিরে যায় নিজেদের সীমানায়। সেই থেকে আজও ইন্ডিয়ান আর্মির পোস্ট রয়েছে এই সিয়াচেন গ্লেসিয়ারের টপে ইন্দিরা কলে, যার উচ্চতা 5764 মিটার বা 19,000 ফুট। এই সিয়াচেন গ্লেসিয়ারের টপ বা ইন্দিরা কল সারা বছর বরফে ঢাকা। অ্যাভারেজ টেম্পারেচার থেকে -20 থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। তবুও এক মুহূর্তের জন্য ইন্ডিয়ান আর্মি এই টপ থেকে সরে আসে না। এই উচ্চতায় থাকাও সহজ নয়। পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয় আর্মিদের, তারপর তারা সেই টপে যান নিজেদের জীবনকে বাজি রেখে, কারণ যখন তখন ঘটতে পারে প্রাণনাশের ঘটনা। অ্যাভালাঞ্চ, তুষারঝড় লেগেই থাকে সেখানে। আর্মিদের থেকে সেই সব গল্প শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই বেস ক্যাম্পের সামনেই আমরা কথা বলেছি এক আর্মির সাথে, কিন্তু সিকিউরিটির কারণে সেই ভিডিও আমরা করতে পারিনি। এই সিয়াচেনের নামকরণ এসছে সিয়া থেকে। সিয়া হলো এক ধরনের গোলাপ ফুল, তাই সিয়াচেনকে বলা হয় ল্যান্ড অফ রোজেস।
সিয়াচেন বেস ক্যাম্পের এন্ট্রান্সের সামনেই রয়েছে ওপি বাবা মন্দির বা ওম প্রকাশ বাবা মন্দির। এই মন্দিরের কাহিনীর সাথে পুরোটাই মিল পাওয়া যায় সিকিমের বাবা মন্দিরের। 80s সিয়াচেন হয়ে ওঠে ইন্ডিয়ান আর্মির কাছে একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট। সেই সময় ওপি বাবা ছিলেন ইন্ডিয়ান আর্মির একজন সোলজার। ওম প্রকাশ বাবা এনিমি অ্যাটাকের সময় সিয়াচেনের সালতোররিজের মালাউন পোস্টকে রক্ষা করেন তার বীরত্ব, দক্ষতা ও সাহস দিয়ে। সেই থেকে ইন্ডিয়ান আর্মি সেই পোস্টকে ধরে রাখতে পারলেও ওপি বাবাকে আর পাওয়া যায়নি, এমনকি তার বডিও আর পাওয়া যায়নি। পরবর্তীকালে তিনি অনেক আর্মির স্বপ্নে আসতেন, তাদেরকে সাহস যোগাতেন মনে মনে। এমনকি এটাও বলা হয় কোনো এনিমি অ্যাটাকের আঁচ আগে থেকেই তিনি কোনো আর্মিকে স্বপ্নে জানিয়ে যেতেন। সেই কারণে এই ওপি বাবার মন্দির স্থাপন করা হয় এই সিয়াচেনের এন্ট্রান্সের সামনে, এবং যখনই কোনো আর্মির সিয়াচেন বেস ক্যাম্পে পোস্টিং হয় তখন তারা এই ওপি বাবাকে প্রণাম করে নমস্কার করে যান, এবং আবার ফেরার সময় আবার নমস্কার করে তারা অন্য কাজে যান। ওপি বাবার মন্দির থেকে একটু পিছন দিকে হাঁটলে সেখানে রয়েছে ওয়ার মেমোরিয়ালের রেপ্লিকা, আর রাখা রয়েছে দুদিকে দুটো আইস স্কুটার, যেটা সিয়াচেন গ্লেশিয়ারে ইন্ডিয়ান আর্মিরা ইউজ করেন। ওয়ার মেমোরিয়ালে উঠতেই দুদিকে লেখা লেস্ট ইউ ফরগেট, অর্থাৎ যাতে না আমরা ভুলে যাই বা যাকে ভোলা উচিত নয়, সত্যি এ জিনিস ভোলার নয়। এই ওয়ার মেমোরিয়ালের সামনে একদম লেখা সর্বধর্ম নিধন ক্ষেত্র। ওয়ার মেমোরিয়ালের গায়ে খোদাই করে লেখা রয়েছে সেই সমস্ত বীর শহীদদের নাম যারা এই সিয়াচেন রিজিয়নে প্রাণ দিয়েছেন। এই সিয়াচেন বেস ক্যাম্পকে সারা জীবনের মতন মনের খাতায় ধরে নিয়ে আমরা আবার ফিরতে শুরু করলাম। চারিদিকের প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে। কারাকোরামের গায়ে তখন রৌদ্রের ছটা, মাথার ওপরে নীল আকাশ। আহা, কি দৃশ্য! একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই গোটা রাস্তায় কিন্তু কোনো খাবারের দোকান আমরা পাইনি। সেই যে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, ইভেন সিয়াচেন বেস ক্যাম্পে পৌঁছে সেখানেও কোনো খাবারের দোকান নেই। যা খাবার সুমুরের দিকে বা পানামিকে একটুখানি পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, তবে ভালো হবে যদি আপনারা খাবার ক্যারি করে আনতে পারেন। তাই এই ইনফরমেশানটা আপনাদের দিয়ে রাখলাম। আপনারা যখন ট্রাভেল করবেন তখন অবশ্যই কিন্তু ড্রাই ফ্রুটস বা কিছু খাবার প্যাক করে রাখবেন নিজেদের সাথে। সিয়াচেন বেস ক্যাম্প থেকে প্রায় 40 কিলোমিটার আসার পর পড়ল পানামিক গ্রাম। এই পানামিক গ্রামেই রয়েছে পানামিক সালফার হট স্প্রিং। নিরিবিলি পরিবেশ, দু একজন ট্যুরিস্ট রয়েছে। পানামিকে এরকম অনেক সালফার হট স্প্রিং অনেক জায়গাতেই রয়েছে। কোথাও জল শুকিয়ে গেছে, আবার কোথাও নতুন করে জলের সূচনা হয়েছে। তবে এই পানামিক সালফার হট স্প্রিংয়ে আসতে গেলে পানামিক গ্রাম থেকে কিন্তু 150-200 মিটার ওপরে উঠতে হয়। এই রাস্তার কিন্তু সেরকম ভালো অবস্থা নয়। এই হট স্প্রিংয়ে অনেকেই চান করে, এবং এটা আর্টিফিশিয়ালি একটা সুইমিং পুল মতনও বানানো হয়েছে। আগামী দিনে এই পানামিক হট স্প্রিং কিন্তু খুব পপুলার টুরিস্ট স্পট হতে চলেছে। এদিকে পানামিক হট স্প্রিংয়ের গরম জল দিয়ে বানানো সুইমিং পুল, অপরদিকে নুব্রা নদী, আর তার পাশে কারাকোরাম পর্বতমালা, বেশ ম্যাজেস্টিক। আমরা কিছুটা সময় পানামিক হট স্প্রিংয়ে কাটিয়ে আবার ফিরতি পথে যাত্রা করি দিস্কিতের দিকে। পানামিক হট স্প্রিং থেকে কিছু দূর এগিয়ে একটা দোকান দেখতে পেয়ে তানজিং গাড়ি দাঁড় করায়। সেখানেও খাবার প্রায় শেষের দিকে। আমরা 1.5 প্লেট মোমো আর 4 প্লেট ম্যাগি পাই। সেটাই আমরা 6 জনে মিলে ভাগ করে খাই। সেটুকু খাওয়ার পরও যেন ধরে প্রাণ আসে, কারণ সকাল থেকে আমরা ব্রেকফাস্টের পর আর কিচ্ছু খাইনি। যে পথ ধরে তানজিং নিয়ে গেছিল সিয়াচেন বেস ক্যাম্প, সেই পথ ধরেই ফিরিয়ে আনছে তানজিং। হঠাৎ সুমুর আসতেই তানজিং বাঁদিকে টার্ন নিয়ে একটু ওপর দিকে গাড়ি নিয়ে উঠতে শুরু করলো। তারপরেই সামনে এলো সান্তানলিং মনস্ট্রি।
19th সেঞ্চুরিতে স্থাপিত হয় এই মনেস্ট্রি। স্থাপন করেন লামা সুলত্রিনিমা। 140 বছরের বয়স এই গোম্পার। প্রায় 100-র বেশি লামা থাকেন ওখানে। মেন মন্দিরে ছবি তোলা অ্যালাউ ছিল না। মনেস্ট্রির চারিদিক ঘুরে দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। এক শান্ত নিরিবিলি পরিবেশ, মৈত্রেয়ী বুদ্ধ, আর সব মিলিয়ে সুমূল হয়ে উঠেছে এভাবেই এক বৌদ্ধদের ধর্মীয় এবং বিশ্বাসের জায়গা। সুমুরে তখন বিকেল গড়িয়ে আসছে। নুব্রা নদীর গায়ে পড়ছে সূর্যের শেষ অস্তরাগ, আর কারাকোরামের চূড়ায় চুম্বন করছে সূর্য। তাই বেশি দেরি না করে আমরা এগিয়ে চললাম দিস্কিতের পথে। প্রায় 6:30 নাগাদ আমরা এসে পৌঁছাই দিস্কিতে। সন্ধেবেলাটা আমরা হোটেলে নিজেদের মতন করে কাটাই। তারপরে গোছগাছও শুরু করতে হয়, কারণ পরের দিন বেরিয়ে যেতে হবে নুব্রা থেকে প্যাংগং। এই ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে থাকবে নুব্রা থেকে প্যাংগং যাওয়ার গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।